চাঁদ তখন পশ্চিম আকাশে এবং পশ্চিম দিকের উঁচু প্রাচীরের কালো ছায়া এসে পড়ে সরোবরের আধা আধি অংশকে করে তুলেছে অন্ধকারময়। এবং সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে পড়ে অন্ধকারেই একটা জীবন্ত অংশের মতো কি যে সে কিম্ভূত কিমাকার বিপুল মূর্তির খানিকটা আত্মপ্রকাশ করেছে। দূর থেকে তা স্পষ্ট বোঝা গেল না, কিন্তু তার প্রকাণ্ড দেহটা সরোবরের উজ্জ্বল অংশের ওপরে ক্রমেই আরো প্রকাণ্ড হয়ে উঠতে লাগলো। তবে কি সে আমাদের দেখতে পেয়েছে? সে কি এগিয়ে আসছে জল ছেড়ে ডাঙায় ওঠবার জন্য? জয়ন্ত তখন অত্যন্ত ব্যস্তভাবে প্রাচীরের পাথরের ফাঁকে হুক বসিয়ে ঠক ঠক হাতুড়ির ঘা মারতে লাগলো। নিচে থেকে বিমল অধীর স্বরে চিৎকার করে বলতে লাগলো, ও আমাদের দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে আমাদের। ও জয়ন্তবাবু, দড়ি, তাড়াতাড়ি! কুমার তখন ফিরে সচকিত চোখে দেখল প্রায় ৮০ ফুট লম্বা ও ৩৫-৪০ ফুট উঁচু একটা বিরাট কালি কালো দেহ মূর্তিবান দুঃস্বপ্নের মতো সরোবরের তীরে বসে সশব্দে প্রচন্ড গা ঝাড়া দিচ্ছে। ওপর থেকে ছপাং করে একগাছা দড়ি নিচে এসে পড়ল। কুমার তখন ব্যস্ত স্বরে বলে উঠল, লাউচুর ভক্তরা কি একে ড্রাগন বলে ডাকে? বিমল তখন দড়ি চেপে ধরে বলল, আরে চুলোই যাক নাউচুর ভক্তরা, এখন নিজের প্রাণটা বাঁচাও দেখি। তাড়াতাড়ি আমার সঙ্গে দড়ি ধরে উপরে উঠে এসো। তারা একে একে প্রাচীরের ওপারে মাটির ওপরে গিয়ে নেমে আড়ষ্টভাবে শুনল ওধার থেকে ঘন ঘন জাগছে মহারুদ্ধ দানবের হতাশ হুঙ্কার। সে নিশ্চয়ই চারিদিকে মুখের গ্রাস খুঁজে বেড়াচ্ছে, কেননা তার বিপুল দেহের বিষম দাপাদাপি চোটে প্রাচীরের এপাশের মাটিও কেঁপে উঠছে থরথর করে। কুমার শ্রান্তের মতো কপালের ঘাম মুছতে মুছতে বলল, ওহ বাপরে বাপ, দানবটা আর ১ মিনিট আগে আমাদের দেখতে পেলেই মনে হয় আমরা আর বাঁচতুম না। বিমল তখন গম্ভীর স্বরে বলে উঠল, এখনো যে আমাদের বাঁচবার সম্ভাবনা আছে তাও খুব একটা নেই কুমার। ডাইনে বাঁয়ের সামনের দিকে চেয়ে দেখো। সর্বনাশ, আবার সেই অপার্থিব দৃশ্য। তারা দাঁড়িয়ে আছে প্রান্তরের মতন একটা স্থানে, এবং সেই প্রান্তরের যেই দিকে তাকানো যায় সেই দিকেই চোখে পড়েন কলে চলা পুতুলের মতন দলে দলে মানুষ মূর্তি এগিয়ে আসছে তাদের দিকে, এগিয়ে আসছে নীরব নিঃশব্দ নিষ্ঠুর সব মূর্তিগুলো। পিছনে প্রাচীর এবং সামনে ও দুই পাশে রয়েছে এই অমানুষিক মানুষের দল। এবারে আর পালাবার কোনো পথই খোলা নেই। জয়ন্ত অবসন্নের মতো বসে পড়ে বলল, আর বোধহয় কোনো চেষ্টা করা বৃথা। সেই ভয়ানক অর্ধচন্দ্রকারে মূর্তিগুলো এমনভাবে ৩ দিক থেকে আগলে এগিয়ে আসছে যে মুক্তি লাভের কোনো পথই আর খোলা রইল না। তাদের দিকে তাকালেই যেন বুকটা কেমন করে ওঠে। তারা মানুষ না অমানুষ? তারা যখন মাটির উপরে পদ সঞ্চালন করে অগ্রসর হচ্ছে, তখন তাদের জ্যান্ত মানুষ না বলেই বা উপায় কি আছে? কিন্তু দেখলে মনে হয় যেন দলে দলে কবরের মরা হঠাৎ কোনো মোহিনী মন্ত্রে জেগে উঠেছে এবং তারা শক্তি অর্জন করেছে। দুই প্রান্ত বিমলদের পেছনকার প্রাচীরের দুই দিকে সংলগ্ন হলো। মাঝে থাকলো একটুখানি মাত্র ফাঁক, যেখানে অবাক ও অদ্ভুত হয়ে দাঁড়িয়ে রইল তারা ৩ জনে। এদের উদ্দেশ্যটা কি? এরা কি তাদের বন্দি করতে চায় নাকি মেরে ফেলতে চায়? ওদের মুখ দেখে তো কিছুই বোঝা যায় না। কেবল তাদের অপরক চোখ দিকে তাকালেই বোঝা যায় অগ্নিশিখা জ্বলছে দাউ দাউ করে। কুমার মরিয়ার মতো চিৎকার করে তখন বলল, কপালে যা আছে বুঝতেই পারছি, কিন্তু আমি পোকার মতন ওদের পায়ের তলায় পড়ে প্রাণ দিতে রাজি নই। শক্তি যতক্ষণ আছে বিমল, ততক্ষণ বন্দুক ছাড়ো। সঙ্গে সঙ্গে শত শত কণ্ঠে আবার জাগলো অট্টহাস্যের পর অট্টহাস্য। সঙ্গে সঙ্গে প্রাচীরের ওপার থেকেও ভীষণ হুঙ্কার করে সাড়া দিতে লাগলো সেই শিকার বঞ্চিত হতাশ দানব জন্তুটার। ও দানবটা যেন চেঁচাচ্ছে পেটের জ্বালে অস্থির হয়ে।
কিন্তু এই মূর্তিবান প্রেতগুলো এত হাসে কেন? বিমল তখন বলল, জাহাজের সঙ্গে সঙ্গে সমুদ্রে সেই মূর্তিটা ভেসে উঠেছিল না, তাকেও তো দেখতে এদেরই মতো, সেও হয়তো এদের দলেরই আছে। কুমার তখন তার বন্দুক তুলেছিল, কিন্তু হঠাৎ কি ভেবে বন্দুক নামিয়ে বলল, বিমল, একটা কথা মনে হচ্ছে, লাউচুর মূর্তিটা আমার সঙ্গে আছে, জানো তো। তাও সাধুরা বলে সে মূর্তি মন্ত্রপ্রত, আর তাকে সঙ্গে না আনলে এই দ্বীপে আসা যায় না। ঠিক বলেছ কুমার, এতক্ষণ ও কথা আমি ভুলেই গিয়েছিলাম। ওই মূর্তিটা লোভী কলকাতায় মানুষের পর মানুষ খুন হয়েছে, আর এত মহিমা কিসের? এবারে হয়তো বুঝতে পারা যাবে। বার করো, বার করো তো একবার মূর্তিটাকে, দেখি, সেটা দেখে এই ভূতগুলো কি করে। কুমার তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে জেট পাথরে গড়া রাম ছাগলে চড়া সাধক লাভচুর সেই অর্ধতপ্ত অর্ধ শীতল মূর্তিটা বার করে ফেলল এবং ডান হাতে করে এমন ভাবে তাকে মাথার ওপরে তুলে ধরল যে সকলেই তাকে স্পষ্ট দেখতে পেল। তারপরের ঘটনা হচ্ছে কল্পনাতীত। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল অট্টহাস্য, এবং হঠাৎই যেন কোনো অদৃশ্য বৈদ্যুতিক শক্তির ধাক্কা খেয়ে সেই শত শত আড়ষ্ট মূর্তি অত্যন্ত তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে ছত্রভঙ্গ হয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে লাগলো। জয়ন্ত, বিমল ও কুমার তিনজনই অত্যন্ত অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। অবশেষে হাঁপ ছেড়ে জয়ন্ত বলল, ওহ, এইটুকু মূর্তির এত বড় গুণ, এ কথা যে বিশ্বাস করাও প্রবৃত্তি হচ্ছে না। বিমল বলল, হ্যাঁ, এতক্ষণে তো বোঝাই গেল, এই দ্বীপে ওই পবিত্র মূর্তি হবে আমাদের রক্ষা কবচ, ওকে সঙ্গে করে আমরা যেখানে খুশি যেতে পারি। জয়ন্ত তখন বলল, না বিমল বাবু, না, এই সৃষ্টি ছাড়া দ্বীপ আমাদের মতো মানুষের জন্য তৈরি হয়নি। এখানে পদে পদে বিপদ, হয়তো এর আগে আমাদের জন্য এমন কোনো বিপদ অপেক্ষা করছে যা এই মূর্তিও কিছু করতে পারবে না। আমি এখন চাই নদীর ধারে যেতে, যেখানে বাঁধা আছে আমাদের নৌকা। কুমার তখন বলল, হ্যাঁ, আপাতত আমিও জয়ন্তবাবুর কথাই সাই দিই। আবার যদি এখানে আসি দলে ভারী হয়ে আসবো, কিন্তু নদীটা কোন দিকে? বিমল বলল, নিশ্চয়ই ওই পশ্চিম দিকে। ওই দেখো, চাঁদের আলো নিভে আসছে, পূর্বের আকাশ ফর্সা হয়ে আসছে। এতক্ষণ যারা এসে এখানে বিভীষিকার সৃষ্টি করেছিল, সেই অপার্থিব মূর্তিগুলো এখন অদৃশ্য হয়েছে চোখের আড়ালে কোথায় যেন। বিমল সব দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, আর বোধ হয় ওরা আমাদের ভয় দেখাতে আসবে না। চলো কুমার, আমরা ওই বনের দিকে যাই, খুব সম্ভব ওই বনের পরেই পাবো নদী। ওরা বনকে লক্ষ্য করে অগ্রসর হলো এবং চলতে চলতে বারবার শুনতে লাগলো সেই অজানা অতিকায় জানোয়ারটা তখনও আকাশ কাঁপিয়ে দারুণ ক্রোধে চিৎকার করে চলেছে ক্রমাগত। প্রায় সিকি মাইল পথ চলবার পর বনের কাছে এসে তারা শুনতে পেল গাছে গাছে জেগে উঠে ভোরের পাখিরা গাইছে নতুন উষার প্রথম জয়ের সঙ্গীত। অন্যদিকে দানবের চিৎকারও ততক্ষণে থেমে গেছে। হয়তো সেও ফিরে গেল হতাশ হয়ে তার পাতালপুরে, আর এই সূর্যের আলো হয়তো তার সহ্য হয় না। বনে বনে সবুজ গাছের পাতায় পাতায় জাগলো নির্ভীক আনন্দের বিচিত্র শিহরণ। জয়ন্ত বলল, এই তো আমার চিরপরিচিত প্রিয় পৃথিবী, এই তো সেই শ্যামলতা। আমি বাঁচতে চাই এদেরই মাঝখানে। কালকের মতো যুক্তিহীন সেই আজগুবি রাত যেন আমার জীবনে আর কখনো না আসে। এই রাতের কাহিনী যদি আমি কাউকে বলি, সে আমাকে পাগল ছাড়া আর কি বলবে? ঠিক সেই সময়ে কি এক অভাবনীয় ভাবে সকলের মন অভিভূত হয়ে উঠল। প্রথমটা কারণ বোঝবার চেষ্টা করেও কেউ কিছুই বুঝতে পারল না। তারপরে কুমার বলল, এ কি বিমল, এ কি ভূমিকম্প হচ্ছে নাকি? চারিদিকে একবার চেয়ে বিমল বলল, এই তো ঠিক ভূমিকম্পের মতন মনে হচ্ছে না কুমার, মনে হচ্ছে আমরা আছি টলমলে জলের নৌকার ওপরে। এ কি আশ্চর্য! জয়ন্ত তখনই বলে উঠল,
দুই হাতে চোখ কচলে নিয়ে চমৎকৃত কণ্ঠে বিমল বলল, ওই যে ওখানে জল, পিছনেও জল, চারিদিকে রয়েছে জল, হয়তো বনের ভিতরও জল ঢুকে গিয়েছে। খুব ভালোই বোঝা যাচ্ছে আমরা আছি এখন দ্বীপের মতন একটা জমির ওপরে। এই যে ঠিক নৌকার মতো দ্বীপ ভেসে চলেছে। সত্যই জলের ওপারে প্রান্তরের বন জঙ্গল দেখতে দেখতে পেছনে সরে যাচ্ছে, ঠিক যেমন করে রেলগাড়ির ভেতরে বা নৌকা জাহাজের উপরে গিয়ে বসলে বোঝা যায়। কি হে মশাই, সকলে চুপ করে আছেন যে? এখন আমাদের কি করা উচিত বলুন? দ্বীপ যে আমাদের নিয়ে জলপথে রওনা হতে চাই মনে হচ্ছে, একদম নিরুদ্দেশে। এখন আমাদের কি করা উচিত? কুমার বলল, আমাদের উচিত জলে ঝাঁপ দেওয়া। জয়ন্ত বলল, কিন্তু সঙ্গে সঙ্গে যদি এই জল আবার মৃত্তিকায় পরিণত হয় তাহলেও আমি আর অবাক হব না। তারপর এগিয়ে ধারে গিয়ে তারা দেখল দ্বীপ তখন ছুটে চলেছে রীতিমতো বেগে। নদীর আকার চওড়া হয়ে গিয়েছে। খণ্ড দ্বীপের দুই দিকে দুই তীর সরে গেছে অনেক দূরে। জয়ন্ত তখন বলল, এখন উপায় কি বিমল বাবু, আমরা কি করব? বিমল বলল, এখানে জল স্থল দুই বিপদজনক, আর বাকি আছে শূন্য পথ, কিন্তু আমাদের তো ডানা নেই। কুমার বলল, নদীর সঙ্গে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, হয়তো অমৃত দ্বীপের বাসিন্দারা আমাদের মতো অনাহত অতিথিদের বাহিরের সমুদ্রে তাড়িয়ে দিতে চাই। জয়ন্ত তখন বলল, তাহলে তো সেটা হবে আমাদের পক্ষে শাপে বর। নদীর মুখে আছে আমাদের জাহাজ। বিমল বলল, কিন্তু জাহাজ শুদ্ধ লোক আমাদের এই অতুলনীয় দ্বীপ নৌকা দেখে কি মনে করবে সেটা ভেবেই হাসি পাচ্ছে। কিন্তু বিমলের মুখে হাসি ফোটবার আগেই হাসি ফুটল এক নতুন কণ্ঠে, দস্তর মতো কৌতুক হাসি। সকলে চমকে পেছন ফিরে অবাক হয়ে দেখল একটু তফাতে বনের সামনে গাছতলায় বসে আছে আবার এক অমানসিক মূর্তি। কিন্তু এবারে আর মুখ আর ভাবি নয়, কৌতুক হাস্যের সমুজ্জ্বল। জয়ন্ত তখন বলল, এই মূর্তি আবার কোত্থেকে এলো? বিমল বলল, যেখান থেকে আসুক এর চোখে মুখে বিভীষিকার চিহ্ন নেই। এ হয়তো আমাদের ভয় দেখাতে আসেনি। মূর্তি পরিষ্কার ইংরেজি ভাষায় বলল, কে তোমরা? পরেছ ইংরেজি পোশাক, কিন্তু দেখছি তোমরা ইংরেজ নও। বিমল দুই পা এগিয়ে বলল, তুমি যেমন চীনা হয়েও ইংরেজি বলছো, আমরাও তেমন ইংরেজি পোশাক পরে যাতে ভারতীয়। মূর্তিটা তখন বলল, ঋষি বুদ্ধদেবের দেশে থেকে তোমরা প্রভু লাউচুর দেশে এসেছো কেন? তোমরা কি জানো না এ দেশ হচ্ছে পৃথিবীর স্বর্গ? এখানে বাস করে আমার মতন অমরেরা, জলে স্থলে শূন্যে, তাদের অবাধ গতি। এখানে নশ্বর মানুষের প্রবেশ নিষিদ্ধ। বিমল হেসে তখন বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের অমর হওয়ার কোনো লোভ নেই। মূর্তি তখন উপেক্ষার হাসি হেসে বলল, মূর্খ, আমাদের দেহের মর্যাদা তোমরা বুঝবে না। দেহ তো একটা তুচ্ছ খোলস মাত্র। মানুষ বলতে আসলে বোঝে মানুষের মনকে। আমাদের দেহ নামে মাত্র আছে, কিন্তু আমরা করি কেবল মনের সাধনা। কিন্তু থাক ওইসব কথা। কে তোমরা? কেন এখানে এসেছো? সিয়ান হতে? না, মোটেই না। তোমাদের দেখবার পর আর অমর হওয়ার স্বাদ আমাদের নেই। আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে? এটা নশ্বর মানুষের বেড়াবার জায়গা নয়, জানো? তোমাদের মতো আরো কত কৌতূহলী এখানে বেড়াতে এসে মারা পড়েছে আমাদের মতো মানুষের হাতে। হ্যাঁ, সেটা তোমাদের অভ্যর্থনার পদ্ধতি দেখেই বুঝতে পেরেছি। কেবল আমাদের মারতে পারোনি, কারণ সেই শক্তি তোমাদের নেই। মূর্খ, তোমাদের বধ করতে পারি আমরা এক মুহূর্তের মধ্যেই। কেবল ওই প্রভু লাউচুর পবিত্র মূর্তি তোমাদের সঙ্গে আছে। ও মূর্তি কোথায় পেলে তোমরা? কেন, সে খবর তোমাকে দেব কেন?
তোমরা কি তাও ধর্মে দীক্ষা নিয়েছ? আমরা হচ্ছি হিন্দু, তবে সাধক বলে লাউচুকে আমরা শ্রদ্ধা করি। কেবল মুখে শ্রদ্ধা ব্যর্থ, তোমাদের মন অপবিত্র। প্রভু লাউচুর মূর্তির মহিমায় তোমাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু এখানে আর এক মুহূর্ত তোমাদের ঠাঁই নেই। শীঘ্রই চলে যাও এখান থেকে। খুব লম্বা হুকুম তো দিলে, কিন্তু এই জ্যান্ত মরার মুল্লুক থেকে চলে যাও বললেই তো আর যাওয়া যায়নি। যাব কেমন করে? কেন? আর কেন? আগে ছিলুম মাঠে, তারপর মাঠ হলো জলে ঘেরা দ্বীপ, তারপর দ্বীপ হলো আশ্চর্য এক নৌকা। এখন দয়া করে দ্বীপ নৌকাকে আবার স্থলের সঙ্গে জুড়ে দাও দেখি, আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। হ্যাঁ, তোমার সুবুদ্ধি দেখে খুশি হলাম। দ্বীপের পূর্ব দিকে চেয়ে দেখো। সকলে বিপুল বিস্ময়ে ফিরে দেখল, ইতিমধ্যে কখন যে দ্বীপের পূর্ব প্রান্ত আবার মাঠের সঙ্গে জুড়ে এক হয়ে গেছে তারা কেউ জানতেই পারেনি। মাটি স্থির হয়ে গিয়েছে, পায়ের তলায় আর টলমল করছে না। এতক্ষণ পরে বিমল শ্রদ্ধাপূর্ণ স্বরে বলল ওনাকে, তোমাকে শত শত ধন্যবাদ। এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলেই দেখবে নদীর ধারে তোমাদের নৌকা বাঁধা আছে, যাও। পর মুহূর্তেই আরো এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। মূর্তিটা আচমকা ধনুক থেকে ছোড়া তীরের মতন বেগে বনের উপর দিয়ে কোথায় চোখের আড়ালে মিলিয়ে গেল। কুমার চমকে উঠে বলল, এ কি দেখলুম বিমল, এ কি দেখলুম? বিমল তখন বলল, হ্যাঁ, আমি কিন্তু এই ম্যাজিকটা দেখে আশ্চর্য মনে করছি না। জয়ন্ত তখন বলল, বিমল বাবু, তাহলে আপনার কাছে কি কিছুই আশ্চর্য নয়? বিমল তখনই জয়ন্তকে কি একটা ব্যাখ্যা দিতে যাচ্ছিল, কিন্তু কুমার তখন বলল, দোহাই মশাই দোহাই, আর নতুন নতুন দৃষ্টান্ত দিয়ে অসম্ভবের স্বাভাবিক ব্যাখ্যা করবেন না তো। আপনাদের অ্যাডভেঞ্চার আমার ধারণার বাইরে। এখানকার মাটিতে আর 5 মিনিট দাঁড়িয়েলেই আমার মনে হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। সকলে পশ্চিম দিকে অগ্রসর হলো। পূর্বাকাশের রংমহলে প্রবেশ করেছে তখন নবীন সূর্য। নদীর জল যেন সোনার ধারা। নৌকা যথাস্থানে বাঁধা আছে। অমৃতদ্বীপের আরো কত রহস্য অমৃতদ্বীপের ভেতরই রেখে তারা খুলে দিলে নৌকার বাঁধন। এখানেই শেষ করলাম গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং আগের পর্বগুলি যদি আপনি এখনো পর্যন্ত না শুনে থাকেন অবশ্যই শুনে নিন। ধন্যবাদ।